আলোচনা করবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবাশিস নন্দী। ডক্টর নন্দী, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অবশ্যই সংবাদ জগতের সঙ্গে জড়িত নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে। সকলকে স্বাগত জানিয়ে একদম শুরুতেই একটা কথা বলবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে বিহারের নির্বাচন 2015 নির্বাচন আমরা দেখেছি, ঠিক আগের যে নির্বাচনটি ছিল, এবং সেই নির্বাচনে আমরা দেখেছিলাম নানান রকম অঙ্ক, হিসেব নিকেশ ইত্যাদি ইত্যাদি। এবারেও কি সেই হিসেব নিকেশের দিকেই এগোচ্ছে? একদম শুরুতে আমি প্রত্যেক বক্তার কাছে যাব এবং প্রত্যেক বক্তার জন্য জানেন আপনারা আমাদের যে নিয়মটা, সেটা হচ্ছে আনইন্টারাপ্টেড 2 মিনিটস। 2 মিনিট আনইন্টারাপ্টেড তিনি বলবেন। একদম শুরু করতে চাইছি। বিহারের ছবিটা ঠিক কি দেখছেন এই মুহূর্তে, ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী? শান্তম, আমরা এক্সিট পোলের রেজাল্ট দেখেছি এবং এক্সিট পোলে মোটামুটি যারা করেছিল সবাই রেজাল্টই একই কথাই বলছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এক্সিট পোল যে সবসময় যে সঠিকভাবে হয় তা না, এক্সিট পোলের ভেতরেও যে নানান ধরনের কার্যকলাপ থাকে না তা নয়। মানে মানুষকে একটু ভুল বুঝিয়ে দেওয়ারও প্রচেষ্টা থাকে। এবারে কোনো সে প্রচেষ্টাই নেই। মোটামুটি সবাই সমস্ত এক্সিট পোল যারা করেছেন বা যারা স্পন্সর করেছেন, হ্যাঁ, নানান সব ধরনের ইন্টারেস্ট মেনে নিয়ে বুঝতে হচ্ছে যে সবাই মোটামুটি মেনে নিয়েছেন যে এবারে গ্র্যান্ড অ্যালায়েন্স তারাই বুঝি ক্ষমতায় আসছে। তবে যতক্ষণ না মানে কাউন্টিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। এ প্রসঙ্গে আমি আমার একটা খালি যুক্তি দিয়ে রাখি, পরবর্তী আলোচনা হয়তো যেতে পাইব। যেহেতু মানে কোভিড সিচুয়েশন চলছে, মানুষ সবাই মাস্ক পরে আছে, সবাই কেউ কেউ মুখ সঠিকভাবে প্রকাশ করছে কিনা জানি না। তাই কতটা সঠিক তথ্য মানে যারা ভোট দিয়ে বেরিয়েছে সেটা জানাও যেতেও পারে, নাও যেতে পারে। অনেক হ্যাঁ একটা সত্যি মিলে যায় তাহলে বোঝা যাবে যে কোভিড সিচুয়েশন হওয়া সত্ত্বেও মানুষ মুখ খুলেছে। আর যদি না মেলে বুঝতে হবে কোভিড এর নানান যে ধরনের যেটা রয়েছে তার ফলে হয়তো মানুষ সঠিকভাবে মুখ খোলেনি বা সেভাবে স্যাম্পলিং হয়তো সেভাবে সৃষ্টি করা যায়নি। খেয়াল রাখতে হবে এবারে 4টে কিন্তু বড় অ্যালায়েন্স আছে। একটা এনডিএর যে অ্যালায়েন্স, তা কিন্তু আমরা দেখেছি বিজেপি, জেডিইউ, হিন্দুস্তানি আওয়ামী পার্টি এবং ভিআইপি বলে একটি পার্টি আছে, বিকাশশীল ইনসান পার্টি, তারা রয়েছে। আবার গ্র্যান্ড অ্যালায়েন্সের কিছু বামেরা রয়েছে, কংগ্রেস রয়েছে, আরজেডি রয়েছে। প্রগ্রেসিভ ডেমোক্রেটিক অ্যালায়েন্স ওই আপু যাদবের পার্টি, অনেকে সেখানে রয়েছে। আবার আমরা দেখেছি উপেন্দ্র কিশোর নেতৃত্বে, যে আগে সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী ছিল আরএলএসপি, তার নেতৃত্বে এআইএমআইএম ইত্যাদি নানান ধরনের, বিএসপি, নানান ধরনের আরেকটা গ্রুপ রয়েছে। এছাড়াও আমরা দেখছি এলজেপি, চিরাগ সেখানে রয়েছে, এবং পুষ্পম প্রিয়া মানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়েছেন, প্লুরালস পার্টি বলে, সেও একটা রয়েছে। তো নানান ধরনের গ্রুপ রয়েছে। এই অবস্থায় আমাদের কাউন্টিং অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। অবশ্যই 2 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব ডক্টর দেবাশিস নন্দীর কাছে। ঠিক কি দেখছেন গোটা চিত্র? বিহারের নির্বাচন সত্যিকারের অর্থেই খুবই তাৎপর্যমণ্ডিত এবং খুব উত্তেজনাপূর্ণ এবারের ইলেকশন। কারণ আমরা জানি এবারের ইলেকশনে ঠিক টান উত্তেজনা কেন। একদিকে এনডিএ, একদিকে মহাগঠবন্ধনের যে আগের যে দলগুলো রয়েছে, লালু প্রসাদ যাদবের দল এবং কংগ্রেস এবং কিছু বাম দল, এদের যে জোট। এখন প্রথম মনে হয়েছিল যে নীতিশ কুমার অনেকটা এগিয়ে থাকবেন, কিন্তু এক্সিট পোলের রেজাল্ট যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা একটা আইডিয়া করতে পারছি, যদিও এটা বলা মুশকিল যে এক্সিট পোলের যে তথ্য সবসময় সঠিক হয় গণনা। তো এই মানে কেন এই ট্রেন্ডটা মনে হচ্ছে কতগুলো কারণ আছে। দেখুন, কারণ হচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো দল তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি হয়। একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার নিয়ে তার বিরুদ্ধে প্রশ্ন ওঠে। 2 নম্বর হচ্ছে যেই পরিমাণ ডেভেলপমেন্ট এক্সপেকটেশন থাকে রাজ্যবাসী, সেটা হয় না। আনএমপ্লয়মেন্ট সমস্যা সমাধান করতে পারে না, কারণ বিহার হচ্ছে একটা কৃষিভিত্তিক রাজ্য, ফলে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেভাবে ঘটেনি। তারপর হচ্ছে করোনা
পরিস্থিতিতে যে সমস্ত মাইগ্রেন্টস ওয়ার্কাররা ফিরে এসেছিল তাদের অনেক অভিযোগ রয়েছে, তারা অনেকে নাকি বাড়িতে ঢুকতে পারেননি, তারা তাদেরকে 1,000 করে টাকা দেবে বলেছিল সরকার, সেটা নাকি অনেকে পৌঁছয়নি। লাস্ট যেটা জনগণের খুব, গত বছরের বন্যার পর যে ত্রাণ বন্টন, সেই ত্রাণ বন্টন নিয়ে অনেকের মনে ক্ষোভ ছিল যে সেটা নাকি পলিটিসাইজেশন হয়েছে নানাবিধ কারণে। বিহারের যে পরিস্থিতি, সেখানে একটা নতুন বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম, যে একটা অবশ্যই ভালো পদক্ষেপ নিয়েছিলেন নীতিশ কুমার। দুর্নীতি অনেকটা কমেছিল বিহারে, এবং তিনি নারীদের উন্নয়নের জন্য, শিক্ষার জন্য, বিশেষ করে মেয়েদের সাইকেল বিলি করেছেন, তার অবদানকে অস্বীকার করা যায় না। পাশাপাশি যেটা তিনি করেছিলেন, মদ নিষিদ্ধ করেছিলেন, খুবই ভালো, কারণ বিহারের অনেক লোক মদ খেয়ে নিষিদ্ধ মদ মারা যেতেন। কিন্তু এর মধ্যে একটা বিশাল কালো চক্রের বাজার মানে হয়েছে। নিষিদ্ধ মদ নিষিদ্ধ পথে কিন্তু পৌঁছে যাচ্ছে কাস্টমারের কাছে বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ফলে সেটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ লাভবান হচ্ছে, পুলিশও লাভবান হচ্ছে, স্থানীয় প্রশাসকরা লাভবান হচ্ছে। ফলে জনগণের যেটা দাবি, তাহলে ঘুর পথে এই না হয়ে মদ ওপেন বিক্রি হোক, তাহলে রাজস্ব বাড়বে রাজ্যের, এবং পাশাপাশি জনগণের মধ্যে ওই মানে হেরোইন বা অন্যান্য শুকনো নেশা করার যে প্রবণতা কমবে। সুতরাং জনগণের একটা বড় অংশের মধ্যে কিন্তু এই ইস্যুটাও কাজে লাগে। বেশ, আমি ইস্যুগুলোর ক্ষেত্রে অবশ্যই পরে আসবো। এবারে আমি চলে যাব একটু চন্দন ঘোষ চৌধুরীর কাছে। না, চন্দন ঘোষ চৌধুরীর কাছে আমি একটু পরে আসবো। আমি তার আগে একটুখানি ঘুরে আসি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে ঠিক কিভাবে দেখছেন, কেমন দেখছেন এবারের বিহারের নির্বাচন। শান্তম, আমি যদি সাম্প্রতিক এক্সিট পোল দেখি এবং তার আগে ওপিনিয়ন পোল বিহারে দেখি, এই ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল কিন্তু দুটো আলাদা চিত্র দিচ্ছে। ওপিনিয়ন পোলে এনডিএ এগিয়েছিল, আর এক্সিট পোলে মহাগঠবন্ধন, মহাজোট যেটা, সেটা এগিয়ে আছে বলে দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমি যদি 2015 সালের বিহারের এক্সিট পোল এবং ওপিনিয়ন পোল দেখি, দুটোই কিন্তু ব্যর্থ হয়ে গেছিল। তখন বলা হয়েছিল যে এনডিএ জিততে চলেছে, সবাই এক্সপেক্ট করেছিল সেটা, কিন্তু বাস্তবে দেখা গেছিল আরজেডি নীতিশ কুমারের জোট ক্ষমতায় চলে এলো। এর একটা বড় কারণ শান্তম, বিহারের মতো রাজ্যে এই এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের প্রেডিকশন করাটা এত সহজ নয়। যেটা ধরুন দিল্লি বা অনেক কলকাতা, পশ্চিমবঙ্গ, এইসব জায়গায় যতটা সহজে করা যায়, বিহারের মতো রাজ্যে অতটা সহজ নয়। এর পাশাপাশি শান্তরা আমাদের মনে রাখতে হবে, সাম্প্রতিক আমেরিকার নির্বাচন হয়েছে বলেই বলছি, সেখানে বিভিন্ন রকম ওপিনিয়ন পোল, এক্সিট পোলে দেখা গেছিল ট্রাম্প এবং জো বিডেনের মধ্যে একটা বিশাল ফারাক। কিন্তু বাস্তবে যখন নির্বাচন এলো, রেজাল্ট এলো, তখন দেখা গেল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হলো, এবং ট্রাম্প হারলেও তার ভোট কিন্তু 2% বেড়ে গেল, এবং যে কোনো রিপাবলিকান প্রেসিডেন্টের থেকে তিনি বেশি ভোট পেয়েছেন। সেখানে স্পষ্ট হয়ে গেল অনেক মানুষ যারা ট্রাম্পকে সমর্থন করেছিলেন, তারা কিন্তু এক্সিট পোল বা ওপিনিয়ন পোলে তাদের মত জানাননি। আমি যদি আবার বিহারে ফিরে আসি, একটা কথা মানতেই হবে, নীতিশ কুমারের বিরুদ্ধে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়া আছে। এর একটা বড় কারণ হচ্ছে নীতিশ কুমার প্রচুর সামাজিক প্রকল্পে রূপায়ণ করেছেন, কিন্তু চাকরি বাকরি, ব্যবসা, বিনিয়োগ, এই তিনটে ক্ষেত্রে নীতিশ কুমার সেভাবে রেজাল্ট দিতে পারেননি। উল্টে তিনি যে মদের ওপর ব্যান করেছেন, তার ফলে বহু মানুষের জীবিকার সমস্যা হয়েছে। বিনিয়োগকারীদের তিনি সেভাবে অ্যাট্রাক্ট করতে পারেননি। পরিস্থিতিটা অনেকটা পশ্চিমবঙ্গের মতো আমি বলবো বিহারে নীতিশ কুমারের শাসনে। পশ্চিমবঙ্গ সামাজিক প্রকল্পে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু আপনি চাকরির দিকে তাকান, সেভাবে চাকরির সুযোগ নেই, বিনিয়োগ সেভাবে নেই। বিহারেও ঠিক একই অবস্থা। এখানে নীতিশ কুমারকে অনেকটাই নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীর ক্যারিশমার উপর, কিন্তু নরেন্দ্র মোদীর ক্যারিশমা কতটা নীতিশ কুমারের এই ব্যর্থটাকে ঢেকে দিতে পারে, তার উপরই বিহারের নির্বাচনের ফলাফল নির্ভর করছে বলে আমরা মনে করি। বিহারের নির্বাচনের ফলাফল ঠিক কি হতে চলেছে সেটা তো আমরা দেখবো অবশ্যই, কিন্তু কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করছে, কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করেছে 3 দফার যে নির্বাচন হলো, ওটার উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু ফলাফলটা কতদূর শান্তিপূর্ণ হবে সেটাই আমরা বুঝবার চেষ্টা করছি। আমি এবারে যাব চন্দন ঘোষ চৌধুরীর কাছে। ধন্যবাদ। এখানে যে আলোচনায় বিশেষ বিষয়বস্তু উঠে এসছে, সেটা বিহার নির্বাচন এবং তার পরিপ্রেক্ষিত অবস্থাতে মহাগঠবন্ধন বা গ্র্যান্ড অ্যালায়েন্স কেন এগিয়ে আছে। আমি এখানে পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, যে প্রথম শর্ত যেখানে একটি রাজনৈতিক দল বা সংগঠন বা তার নেতার থাকা উচিত রাজ্যের ক্ষেত্রে বা কেন্দ্রের ক্ষেত্রে নির্বাচনে, সেটা হলো ট্রাস্ট। বিহারের নির্বাচনে এই বিশ্বাসভঙ্গতা বা ট্রাস্ট ডেফিসিট, এটা কিন্তু একটা বড় কারণ, এবং নীতিশ কুমারের সম্ভাব্য পরাজয়ের জন্য যথেষ্ট কারণ হিসেবে দাঁড়াবে এই তথ্যটি। আমি যদি প্রথমে একটু বলতে চাই যে বিহার নির্বাচনের পরিপ্রেক্ষিত অবস্থাটা কি।
অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যেটা বারবার বলা হচ্ছে, সেই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা কেন হয়? আমরা বহু রাজ্যে দেখেছি 15 বছর 20 বছর শাসন করেছে। সুতরাং অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা তৈরি হয় যখন একটা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ একটা অরাজক অবস্থা তৈরি হয় এবং সরকারিভাবে সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখনই একটা বিশ্বাসভঙ্গতা তৈরি হয় এবং সেই বিশ্বাসভঙ্গতার চূড়ান্ত জায়গাতে নীতিশ কুমার দাঁড়িয়ে আছেন। আমি বিশেষভাবে এই কথাটা এই কারণে বলছি যে নীতিশ কুমারের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটা 5 বছরের ব্যর্থতা আছে। তার কারণ হচ্ছে নীতিশ কুমার দুটো পার্সপেক্টিভে এই 5 বছরের শাসনকালটা চালিয়েছে। যখন 2015 নির্বাচন হয় তখন আমরা খুব ভালো করে জানি নীতিশ কুমারের অবস্থানটা ছিল আজকের অবস্থানের ঠিক বিরোধী, এবং 2017 সালের পর থেকে শুধু ক্ষমতায় টিকে থাকবার জন্য আদর্শগতভাবে সম্পূর্ণ বিচ্যুত হয়ে, এটা আমি ওনার দিক থেকেই বলছি, ওনার ওই জেডিইউর পারসেপশন থেকেই বলছি। এবং জানেন, আমরা সকলেই জানি শরদ যাদবের সাথে ওনার ডিফারেন্সটা কোথায় হলো, এবং আলটিমেটলি উনি সেখান থেকে বেরিয়ে এসে আবার ফিরে গেলেন ওই এনডিএ এর কাছে এবং আবার বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন এই এনডিএ এর কাছে। আমার মনে হয় এই এনডিএ তে, বিশেষত বিজেপির লেড এনডিএ তে যে বড় প্রশ্নটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে দ্য রিজেকশন। তার কারণ হচ্ছে যে একদিকে যেমন কংগ্রেস বা আরজেডি সহায়তা নিয়ে তারা ফর্ম করেছিলেন গভর্নমেন্ট এবং নীতিশ কুমার চিফ মিনিস্টার হয়েছিলেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রিত্ব বাঁচিয়ে রাখতে গিয়ে ওনার অবস্থানটা ভিন্ন হয়ে গেল এবং আজকে যে নির্বাচনটা উনি লড়ছেন সে ভিন্নতার জায়গা থেকে লড়ছেন। কিন্তু পাশাপাশি ভাবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যর্থতা না, কৃষিকার্যের ব্যর্থতা না, ব্যর্থতাটা কিন্তু একটা বড় অংশ এসে দাঁড়াচ্ছে এই প্যান্ডেমিকের কারণে, যে মাইগ্রেন্ট লেবারার্স যাদের বিভিন্ন সময় যথেষ্ট হ্যারাস হতে হয়েছে এই নীতিশ কুমারের অ্যাডমিনিস্ট্রেশনে, এবং তাদের বিহারের বর্ডারে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই যে সেন্সেশন, অমানবিক সেন্সেশন, এটা একটা ব্যাপক কাজ করছে। আরেকটি জিনিস যেটা বিশেষভাবে মাথায় রাখতে হবে সেটা হলো যে বিরোধী দলে একজন তরুণ নেতা তেজস্বী যাদব, তার ক্যারিজমেটিক পারফরমেন্স এটাকে যেভাবেই জঙ্গল রাজের কথা বলুক তার সাথে মিলবে না। কারণ আধুনিক রাজনৈতিক পরিবেশে একটি নেতৃত্ব যার 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 একটা ক্যারিজমা আছে, তার একটা সততার ভাবমূর্তি আছে, সেটাকে নিয়ে যদি লড়াই করা যায়, বা যার একটা ডায়নামিজম আছে সেটাকে নিয়ে যদি লড়াই করা যায়, যেটা তেজস্বী যাদবের নেতৃত্বে গ্র্যান্ড অ্যালায়েন্স করতে পারছে, সম্ভাব্য জয়ী এরাই। বেশ, সম্ভাব্য জয়ী মহাগঠবন্ধন এরকমটাই মনে করা হচ্ছে। বেশিরভাগ যে সমীক্ষাগুলো হয়েছে, আমরা একটু আগেই একটা প্রতিবেদন দেখিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ওই লড়াইটা কিন্তু থাকছে। মোটামুটি 243-এর তো 122 হচ্ছে মেজরিটি বলা যাবে। 122 হলে তারা সরকার গঠনের জন্য এগোতে পারবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই 122-এর ধারে কাছেই থাকবে দুটি অ্যালায়েন্সেরই ফলাফল সংখ্যা, অন্তত সেরকমটাই মনে করা হচ্ছে। বেশিরভাগ যে সমীক্ষাগুলো করা হয়েছে বুথ ফেরত সংখ্যা, হ্যাঁ একদম ঠিক। আমাদের বক্তাদের কথার থেকে একটা কথা পরিষ্কার উঠে এসছে, সেটা হচ্ছে যে বুথ ফেরত সমীক্ষা সব সময় ঠিক হয় না, সঠিক হয় না। এই বুথ ফেরত সমীক্ষা যদি সঠিক হয় তাহলে মহাগঠবন্ধন আসছে, যদি না হয় তাহলে এনডিএ অ্যালায়েন্স আছে। কিন্তু একটা বিষয় আমি একটুখানি আমার সব বক্তার কাছেই একটা প্রশ্নের কথা রাখবো, সেটা হচ্ছে যে একটা ফ্যাক্টর কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার, সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, যেটা বললেন। সেই সঙ্গে সঙ্গে আরো একটা বড় ফ্যাক্টর কি কাজ করছে, বিহারের ভোটারদের প্রায় 74%, 74% হচ্ছে যুবা ভোটার, এবং এই যুব ভোটাররা কি বেশ কিছুটা নিয়ন্ত্রণ করলো এবারের নির্বাচনকে, বা নিয়ন্ত্রণ করতে পারে ফলাফলকেও, রাজাদা? হ্যাঁ, না 74%টা মনে হচ্ছে সঠিক নয়। 18 থেকে 35, ওটা ম্যাক্সিমাম 40 থেকে 45% হবে। 74 হলে তো হয়েই যায়। আচ্ছা, যাই হোক, সে বিতর্কে আর ঢুকছি না। রাজাদা, আমি একটু ইন্টারাক্ট করবো। 56%, আমি জাস্ট লাস্ট রেকর্ডটা দেখলাম, পোলিং এ 56% যাদের বয়স 19 থেকে 31 বছর। আমি জাস্ট লাস্ট একটা রেজাল্ট দেখলাম, আই মিন জাস্ট রেকর্ড থেকে যেটা দেখলাম। ঠিক আছে, কিন্তু আমি না এই যে ব্যাপারটা আমি এই জিনিসটা নিয়ে দেখার চেষ্টা করছিলাম আজকে সকাল থেকেই। আমি ওই পেপারের কোনটা দেখেছি, আমি সেইটা দেখে আমার যথেষ্ট ডাউট আছে বলেই বললাম, যে লিখেছে যে পেপারটা আপনি দেখেছেন সেটা আমিও দেখেছি। আমার যথেষ্ট ডাউট আছে ওই যে রেজাল্ট আছে, অতটা হলে আপনি যদি বলছেন 19 থেকে 31-এর মধ্যে যদি 56% হয়ে যায়,
তাহলে বাদ বাকি বোঝাই যাচ্ছে। আবার আপনি যদি দেখেন 1 থেকে 18 পর্যন্ত সারা ভারতবর্ষে 28%। তো ওই জায়গায় কোথাও মিলছে না, কোনো একটা কোথাও গন্ডগোল আছে। যাই হোক, সে বিতর্ক আমি ঢুকছি না। যে প্রশ্ন সেটা অত্যন্ত জরুরি, যে বেকারি, বেকারিটা এবং বিহার এবং উত্তরপ্রদেশ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ভারতবর্ষের মোস্ট ইউথফুল পপুলেশন এই দুটো রাজ্যেই রয়ে গেছে। সুতরাং এই রাজ্যগুলোতে ভোট পেতে গেলে আমাকে কিন্তু ওই চাকরি কিভাবে হবে সেটা কিন্তু একটা কথা বলতে হবে। তেজস্বী যাদব একটা কাজ করেছে, সে দিতে পারবে কি না পারবে সেটা তো অনেক সময় দেখে না। প্রতিশ্রুতি নির্বাচনে বড় কাজ করে দেয়। 10 লক্ষ লোকের বোধহয় চাকরি দেবো, সরকারি চাকরি দেবে। কেননা মানুষ আজকের দিনে এই বেসরকারি চাকরি ভীষণ ভাবে ভয় পাচ্ছে। আজকে চাকরি আছে, কালকে নেই, নিরাপত্তা নেই, মজুরি নেই। এই সরকারি চাকরির প্রতি সবাই যে একেবারে মোহগ্রস্ত, এটা কিন্তু সত্যি কথা। এবং সেই নির্বাচনে কিন্তু সেইটা একটা ঘোষণা করেছে। এবং এটাও আমরা জানি 10 লক্ষ লোকের চাকরি দেওয়ার মতো বাজেট বিহার সরকারের নেই, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু নির্বাচনে একটা প্রতিশ্রুতি, যুবকদের কথা আমি ভাবছি। পাল্টা হিসেবে বোধ হয় এনডিও থেকেও বলা হয়েছে যে আমি যুবকদের চাকরি দেবো। এটা যুবকদের কথাটাকে সবাই কিন্তু বলছে, এটা কিন্তু fact। এবং যে যে তাদের যুবকদের মানে স্বপ্নটাকে যে নাড়াতে পারছে, এই কিন্তু নির্বাচনে এগোচ্ছে। এটাই অতীতে আমরা দেখেছি। 2014-তে আমরা দেখলাম নরেন্দ্র মোদী যেভাবে স্বপ্ন দেখালেন, বিরাট ভাবে পরিবর্তন ঘটবে। সেই স্বপ্নটা একইভাবে তেজস্বী যাদব দেখাবার চেষ্টা করেছে। কতটা কার্যকরী হবে আমি জানি না। তবে এ প্রসঙ্গে একটু আমি বলে রাখি যে এই যে অ্যান্টি ইনকামবেন্সি, এটা যে অ্যান্টি ইনকামবেন্সি 5 বছর কাজ করার পরই একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়ে যায়। যারা বেশি দিন রাজত্ব করেছেন, আমি 2 মিনিট সময় দেবো, যারা বেশি দিন রাজত্ব করেছেন শ্রদ্ধার থেকে আমি বলবো তারা বেশি দিন ভয়ে দেখিয়ে মানুষের তাদের তাদের লয়্যালটি আদায় করেছে, সব পাওয়া যায়। সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, ম্যাচিওর ডেমোক্রেসির মানেই হচ্ছে 5 বছর পর পরিবর্তন। এটাই হচ্ছে ম্যাচিওর ডেমোক্রেসির লক্ষ্য। যেখানে ঘটে না সেখানে বুঝতে হবে কোথাও একটা ভয় দেখানোর ব্যাপার আছে। তাই সেই বিতর্কে আবার আমি ঢুকতে চাইছি না। কিন্তু আমি বলতে চাই 2005-এ যখন নীতিশ কুমার এলেন, তারপরে কিন্তু বিহারি যে জাতীয়তা, মানে স্মল ন্যাশনালিজম, সেটাকে উনি মারাত্মকভাবে জাগিয়ে তুলেছিলেন। আগে বিহারি বলতে লোকের লজ্জা লাগতো, সেইটা কিন্তু উনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। বিহারি সত্তা সেটাকে উনি তুলে ধরেছিলেন। এবং বিহারের যথেষ্ট রাস্তাঘাটে কিন্তু মারাত্মক ডেভেলপমেন্ট ঘটেছে, এটা মানতেই হবে। তার সঙ্গে যেটা আমরা দেখলাম যে এই সমস্ত মদ খাওয়া, নিষিদ্ধ করা, হ্যান ত্যান, এগুলো কিন্তু দিয়েছে। কিন্তু যেটা যেটা অত্যন্ত প্রয়োজন, আপনারা বারবার বলছেন যে যুবক, যেটা হোয়াটএভার বি দ্য পার্সেন্টেজ, যুবকদের যেটা মানে স্বপ্ন চাকরি, সেটা যদি আমি না দেখাতে পারি, ওই 1000 টাকা করে আমি বেকার ভাতা দেবো, তাই দিয়ে সবকিছু বেটে না। স্বপ্ন আমার মনে হয় তেজস্বী যাদব দেখাবার চেষ্টা করছে। এখন আগামীকালই দেখা যাবে। ঠিক সেই জায়গাটা থেকে আমি চলে আসছি। সেই জোশটা, যে তেজস্বী যাদবের যে তেজ, সেই তেজটাতে কি যুব মানুষ বেশ কিছুটা প্লিজ? কি মনে করছেন? আমি খুব সংক্ষেপে জানতে চাইবো দেবাশিস নন্দীর কাছে। ডক্টর নন্দী আছেন আমাদের সঙ্গে? ডক্টর নন্দী আছেন? হ্যাঁ, জানতে চাইছি সেটা হচ্ছে যুবকদের কাছে তেজস্বীর এই জোশটা অনেকটাই কি প্লেজেন্ট বলে মনে হয়েছে নীতিশ কুমারের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা? হ্যাঁ, কিছুটা তো বটেই। দেখুন, যুব সমাজের কাছে যেটা এক্সপেকটেশন ছিল যে চাকরির যে বাজার বিহারে সৃষ্টি হয়নি, আমি আগেই বললাম যে অ্যাগ্রো বেসড ইকোনমি, সেখানে পাশাপাশি বিকল্প কর্মসংস্থানেরও সেইভাবে সুযোগ তৈরি হয়নি। এখন ইয়াং জেনারেশন যারা রয়েছে, ইয়াং ভোটার, তাদের যেহেতু একটা বড় অংশ এবার নির্বাচনে ভোট দিয়েছেন, তাদের একটা বড় অংশ চান যে যদি একজন তরুণ নেতার মাধ্যমে সরকার আগামী দিনে ক্ষমতায় আসে, তাহলে তিনি হয়তো ইয়াং এম্পাওয়ারমেন্টের দিকে ভাবতে পারেন। নীতিশ কুমার অনেক প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই প্রাথমিক যে তার যে কর্মসংস্থানের যে প্রচেষ্টা প্রথম 2 বার, তারপরে কিন্তু তার মধ্যে দেখা যায়নি। ফলে জনগণ চাইছেন যে নতুন এই নেতাকে যদি নির্বাচিত করতে পারি, তাহলে হয়তো তিনি যেহেতু তরুণ মুখ্যমন্ত্রী হবেন, সেহেতু তিনি তরুণদের কথা ভাবতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে বিহারে দেখুন, এবার নির্বাচনে যদি দেখি যে নির্বাচনটা মনে হচ্ছে নীতিশ কুমার অপেক্ষা বিজেপি দ্বারা পরিচালিত মানে নির্বাচনী এজেন্ডা এবং প্রচার। অর্থাৎ
কেন্দ্রীয় যে বিভিন্ন প্রকল্পগুলো সেগুলোর কথাই বিজেপি ঘুরে ফিরে প্রচার করেছে। ফলে এগুলোকে দিয়ে মনে হচ্ছে যে নীতিশ কুমার কোথাও ম্রিয়মাণ হয়েছেন, তার নিজস্ব কিছু প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা নেই। ফলে জনগণের একটা বড় অংশ মনে হয়েছে যে যদিও ক্ষমতায় আসে সেই ক্ষমতা মানে পরিচালিত হবে বিজেপি দ্বারা। কারণ নীতিশ কুমার যদি খারাপ ফল করেন, মুখ্যমন্ত্রী দাবিদার নীতিশ কুমার থাকবেন কিনা সন্দেহ আছে যদি ক্ষমতা আসেও এই জোট। ফলে তাদের কোথাও মনে হচ্ছে যে বিহারের রাজনীতি আমরা যদি দেখি যে মানে রাজ্যের যে দল তাদের দ্বারা পরিচালিত হচ্ছে, বিভিন্ন সময় কেন্দ্রীয় দলের দ্বারা পরিচালিত হয়েছে, সর্বভারতীয় দলের দ্বারা পরিচালিত হয়েছে, খুব রেয়ার ইনস্টেন্সেস রয়েছে। সুতরাং তাদের মনে হয়েছে যদি এই জোট ক্ষমতা আসে এবং বিজেপি যদি বেশি ভোট পায় নীতিশ কুমার অপেক্ষা, যদি জোট ক্ষমতা আসে তাহলে নীতিশ কুমারের কোনো ভূমিকা থাকবে না। সুতরাং তাদের যে রাজ্যের যে আইডিওলজি, রাজ্যের যে চিন্তা ভাবনা, যুবদের যে ডিমান্ড, সুতরাং এই যুব নেতা পূরণ করতে পারে বলে মনে হয়। কিন্তু যেই আসুক তার কাছে এটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ পরিকাঠামোর সেইভাবে উন্নয়ন নেই, সেইভাবে যতই প্রতিশ্রুতি দিক না কেন বিহারের পক্ষে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ অবিভক্ত বিহারের মানে যখন আমরা দেখতে 2000 সালের আগে সমস্ত ইন্ডাস্ট্রি এবং র মেটেরিয়ালস এবং সাব ইন্ডাস্ট্রিজ গুলো সব ঝাড়খণ্ডে পড়েছে, সমস্ত রাজস্ব সমস্ত কর্মসংস্থান কিন্তু ওই বেলটাতে বেশি। সুতরাং তারপরে 20 বছরে কিন্তু সেই বিহার নতুন কিছু কর্মসংস্থান করতে পারেনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটিয়ে। সুতরাং তারা একটা বিকল্প চাইছে, মানে ইয়াং জেনারেশন চাইছে দেখা যাক তেজস্বী যাদব পারেন কিনা। একদমই তাই। যুব মানুষ তাহলে খানিকটা হলেও ঝুঁকেছে। আমি আমার পরবর্তী বক্তার কাছে যাব অবশ্যই, চন্দনদার কাছে। কিন্তু যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর একদিকে, অন্যদিকে অনুন্নয়ন এবং বেকারত্ব, এবারে যেটা ভোটের ইস্যু ছিল বিহারে, এই বেকারত্ব এবং অনুন্নয়ন এই বিষয়টাকে মাথায় রেখে নীতিশ কুমার এবং অর্থাৎ জেডিইউ এবং এনডিএ যে জোট, সেই জোটটাকে বেশ খানিকটা দুর্বল করে দেওয়ার সহায়তা পেয়েছে যুব ভোটারদের সাহায্যে। সেই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস একটুখানি যোগ করবো, সেটা হচ্ছে যে আরজেডি, রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদ যাদব, এই ব্যাপারটা বেশ খানিকটা আনপপুলার হয়ে গিয়েছিল গোটা দেশের রাজনীতিতে। সেই আমি চারা ঘোটালার প্রসঙ্গগুলো এই মুহূর্তে টেনে আনতে পারছি না। এখনো পর্যন্ত লালু প্রসাদ যাদব সর্বজন সমক্ষে নন, তাকে গরাদের আড়ালেই থাকতে হচ্ছে। কিন্তু আরজেডির গ্রহণযোগ্যতা কি অনেকটা বেড়েছে তেজস্বী যাদবের জন্য? তেজস্বী যাদবের মতন একটি তরুণ মুখ, এবং সেই সঙ্গে সঙ্গে এলজেপি, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের সাম্প্রতিক মৃত্যু বেশ খানিকটা সিম্প্যাথাইজ করতে পেরেছে কি খানিকটা আমাদের বিহারের ভোটারদের? আমি আসবো একটু চন্দন বাবুর কাছে। আমি শুরুতেই যেটা বলে নিই সেটা হলো, রাজাঘাটের কথাগুলো বললেন অবশ্যই এক খুব মানে স্বীকৃত কথা, যেটা রাজনৈতিক পরিমহলে ওইভাবেই বিচার্য। কিন্তু আমি একটি কথা বলবো যে ভয়ের আবহাওয়া তৈরি হয় 5 বছরের পরে সম্ভবত না, কারণ অপোজিশন যদি উইক হয় সেটাও একটা কারণ হতে পারে, অর্থাৎ অপোজিশন কনসলিডেট করতে পারছে কিনা। কিন্তু পাশাপাশি ভাবে যদি উন্নয়নের ধারা বজায় রাখে তাহলে আমরা বহু স্টেটে দেখেছি দীর্ঘ সময় সরকারটি পপুলার থেকেছে। কিন্তু আমি বিশেষভাবে যেখানে সমর্থন করছি সেটা হচ্ছে দেবাশিস, কারণ ওর সাথে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে ঠিক একই কথা বলেছি। মূল কারণ যেটা সেটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরে, অর্থাৎ সোশ্যাল সেক্টরে। এবং এখানে আমি বিশেষভাবে বলবো এটা লালু প্রসাদের ওই 90 সালের যে অবস্থা, যে জামানা, সেই কারণে লালু প্রসাদ ক্ষমতাচ্যুত হয়েছিলেন, এটা সকলেই জানি। কিন্তু পাশাপাশি ভাবে তার অর্থ এই নয় যে বিহারে কোনো নতুন ব্র্যান্ড উঠে আসবে না, এবং সেটা তার পরিবার থেকে উঠে আসতে পারে। তার প্রমাণ কিন্তু এই তার তেজস্বী যাদবের একটা ক্যারিজম্যাটিক অ্যাপিয়ারেন্স। কারণ মানুষের কাছে প্রথম শর্তটা হচ্ছে বাস্তবিকভাবে বর্তমান, বিচার্যটাও বিশেষভাবে বর্তমান, যে বর্তমানে থাকা বা বর্তমানের বিশ্বাসযোগ্যতা, যেটা নীতিশ কুমার হারিয়েছেন। আমি বিশেষভাবে যেটা বলতে চাইবো যে নীতিশ কুমারের হারানো জমি ঠিক এই জায়গা থেকে তেজস্বী যাদবের উত্থানের জমি তৈরি হচ্ছে। তার কারণটা, নীতিশ কুমার যখনই ভাববার শুরু করেছেন যে নীতিশ কুমার দীর্ঘকালীন এই বিহারের নেতৃত্ব দেবেন, সেখানে সব থেকে বড় ফ্যাক্টর কিন্তু এনডিএ এর মধ্যে বিজেপি। তার কারণ আমরা বারবার দেখতে পাচ্ছি যে নীতিশ কুমারের পোল পপুলারিটি অনেক ডুইনলিট করেছেন বলে যখনই মোদিজি বা অন্যান্যরা ওখানে মিটিং করতে এসছেন বারবার ফোকাল পয়েন্টে থেকেছে কেন্দ্রীয় প্রকল্পগুলো। অর্থাৎ বারবার এটাই মনে হয়েছে নীতিশ কুমারের দীর্ঘকালীন এই মুখ্যমন্ত্রীতে সম্ভবত বিহারের উন্নতি যথেষ্ট ক্ষীণ। ঠিক উল্টো দিকে যেটা আছে, যে পরিস্থিতিটা, সেটা হলো তেজস্বী যাদবের নেতৃত্বে
বিহারের প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্ব অস্মিতা থাকে। এই বিহারের অস্মিতা কিন্তু তেজস্বী যাদবের হাত ধরে কংগ্রেসের সহায়তায়, অর্থাৎ একটা ন্যাশনাল পার্সপেক্টিভ, একটা রাজ্যের পার্সপেক্টিভ, এ দুটো খুব ভালোভাবে মিশে, এবং বামেরাও আছেন, এটা খুব ভালোভাবে একটা মিশেল হয়ে এমন একটা পার্সপেক্টিভ তৈরি করেছে যেখান থেকে নীতিশ কুমারের পক্ষে যথেষ্ট ভয়াবহতা তৈরি হয়েছে। এবং আমি আবারও এই কথাটা বলি, যদি কোনো কারণে কোনো অবস্থাতে জেডিইউ ভালো ফল না করেন, সেক্ষেত্রে এনডিএতেও নীতিশ কুমারের অবস্থিতি কিন্তু যথেষ্ট সন্দেহজনক হয়ে দাঁড়াবে। তার কারণ মূলত রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু নীতিশ কুমার হারিয়েছেন এই গত 5 বছরে। এক 3 বছর, 2.5 বছর থেকে 3 বছর ছিলেন একটি সঙ্গে, এবং ঠিক পোল অপোজিটে চলে গেলেন তারপরে। এই ক্ষেত্রে আর যাই হোক, তরুণ ভোটারদের ক্ষেত্রে এই বিমুখতা তৈরি করবে, খুব স্বাভাবিক, এটা একটা বিমুখতা তৈরি করবে, একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করবে, বিশ্বাসযোগ্যতার অভাব তৈরি করবে। সম্ভবত এই ক্ষেত্রে তেজস্বী যাদবের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে গেছে, এবং সেটাই গ্রহণযোগ্য কারণ হিসেবে বিহারের নির্বাচন পরিবর্তন। একদম এই জায়গাটা থেকে আমি নীলাদ্রির কাছে যাবো। সত্যি সত্যি কি তাই তেজস্বী যাদবের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি নীতিশ কুমারের থেকে, আর সেই ফ্যাক্টরটাই সবচাইতে বড় ফ্যাক্টর হয়ে এবারের ভোটে কাজ করেছে বিহারে? অন্তত মিডিয়া সেটা বলছে শান্তম, এবং অন্তত ওপিনিয়ন পোল গুলো সেটা বলছে, মানে এক্সিট পোল গুলো। কিন্তু এর বাইরেও একটা জগৎ আছে, রাজনীতির বাস্তব জগৎ শান্তম। সাধারণত দেখা যায় যখন বিরাট অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট পড়ে, তখন ভোটের পার্সেন্টেজ আগের বছরের থেকে বেড়ে যায়। এবার যদি আমি বিহারে দেখি, ভোটের পার্সেন্টেজ কিন্তু গতবারের থেকে অনেকটাই কমে গেছে। সাধারণত নিঃসন্দেহে নীতিশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভটা কতটা ভোটে অ্যাকচুয়ালি ট্রান্সলেটেড হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছে। কারণ যদি ভোটের পার্সেন্টেজ কমে যায়, সেটা সাধারণভাবে কিন্তু নীতিশ কুমারের সরকারকে ফেভার করা উচিত সমস্ত ক্ষোভ সত্ত্বেও। এর পাশাপাশি শান্তমন্দের বলে রাখতে হবে, 50% ভোটার বিহারে কিন্তু মহিলা, এবং এই মহিলাদের একটা বিরাট সমর্থন নীতিশ কুমারের দিকে আছে। তার সামাজিক প্রকল্পের জন্য সাইকেল দিয়েছেন তিনি, আরো অনেক সাহায্য দিয়েছেন, এবং মদ বন্ধ করার জন্য, সেটা একটা বড় ফ্যাক্টর বিহারে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু আজকে দাঁড়িয়ে যদি তুমি আমায় ভবিষ্যৎবাণী করতে বলো, যদিও বলনি, আমি কিন্তু দেখতে পাচ্ছি বিহারে এনডিএ জিততে চলেছে। সমস্ত ওপিনিয়ন পোল, এক্সিট পোল ভুল হতে চলেছে, এবং এনডিএ বিহারে জিততে চলেছে ঠিক যেভাবে 2015 সালে আরজেডি এবং জেডিইউ কম্বিনেশন সমস্ত ওপিনিয়ন পোলকে ভুল করে জিতেছিল। কালকে একই চিত্র আমরা হয়তো কালকে আবার আলোচনায় ফিরে আসবো। তখন নীতিশ কুমার কি ভালো কাজ করছেন, কেন তিনি জিতলেন, কেন তিনি অ্যান্টি এস্টাবলিশমেন্ট আমাকে জয় করলেন, তাই নিয়ে আলোচনা করবো। আসলে আমরা এই ওপিনিয়ন পোল জিনিসটা এতটাই আনসাইন্টিফিক, আমেরিকা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেটা, তারপরেও আমরা বড্ড বেশি ওপিনিয়ন পোলের উপর নির্ভর করে থাকছি। যার যে স্যাম্পলে ওপিনিয়ন পোল হয় এবং মানুষ সেভাবে রেসপন্ড করে, এই ব্যাপারটা কোনোভাবে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট নয়, কোনো স্ট্যাটিস্টিক্স এটাকে মানে না, অথচ এটা একটা গিমিক হয়ে গেছে, এবং এই গিমিকের হাওয়াতেই আমরা গা ভাসাচ্ছি। কালকে হয়তো একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করে আছে শান্তম, আমি আশ্চর্য হব না সেটা। আমাদের তো কালকের জন্য অপেক্ষা করে থাকতে হবে। হ্যাঁ, আমি একটা ছোট্ট ছোট্ট কথা বলি এখানে। সম্ভবত এই পোলিংটা হয়েছে প্যান্ডেমিকের মধ্যে 2015 সালের পোলিং এর 1.7% বেশি। যদি একটু রেকর্ড দেখা যায়, অর্থাৎ প্যান্ডেমিকের জন্য আমরা আশা করেছিলাম পোলিংটা কম হবে, একটু বেশি হয়েছে, এবং ভোটারের পার্সেন্টেজটা ওই 19 থেকে 31-এর সংখ্যাটা অনেক বেশি। এই দুটো কম্বিনেশন, এটা একটা স্যাম্পল, ডেফিনেটলি নীলাদ্রিদা ঠিকই বললেন, কারণ এটা হচ্ছে রুল অফ প্রবাবিলিটি। এখানে হতে পারে জিততে পারেন, কিন্তু প্রবাবল কন্ডিশন তো আছেই। আগামী দিনে কিন্তু এটাও প্রমাণিত হবে, অর্থাৎ যখন জাস্টিস ইজ জাস্টিস ওয়েন ইট কামস টু মাই ফেভার। আমার প্রশ্নটা হচ্ছে এটাই, এই ওপিনিয়ন পোলে নীলাদ্রিদা দেখবেন কোন পার্সপেক্টিভে, যেখানে জাস্টিস তাদের ফেভারে যাবে, মহাগঠবন্ধনও ঠিক ওইভাবেই দেখবে। কিন্তু দেখতে হবে জাস্টিস ইজ জাস্টিস ওয়েন ইট ইজ গ্রাউন্ডেড, অর্থাৎ একেবারে ভূমি থেকে উঠে আসা জাস্টিস হচ্ছে জাস্টিস, যেটাতে আমরা আশাবাদী। সম্ভবত নীলাদ্রিদা একটু আশাহত হবেন হয়তো আগামীকাল। একদম শুরুতে শান্তম, যদি ফল লালু প্রসাদ মানে নীতিশ কুমারের দিকে না যায়, আমি একটু আশাহত হব না। আমি শুধু বলছি যে এত আস্থা ওপিনিয়ন করে, যেটা সম্পূর্ণ আনসাইন্টিফিক বলে প্রমাণিত হচ্ছে, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, সেই জায়গাটা হয়তো আমাদের সারপ্রাইজও দিতে পারে। আমি সারপ্রাইজ এক্সপেক্ট করছি। ডেফিনেটলি ওপিনিয়ন পোলই হোক বা মানে নির্বাচনী সমীক্ষা হোক বা বুথ ফেরত সমীক্ষা, যাই হোক না কেন, সেটা সবসময় যে সঠিক হবে তেমনটাও নয়। কিন্তু একটা কথা বলবার চেষ্টা করছিলাম একদম শুরুতে, সেটা হচ্ছে যে একদম শুরুতে রাজাদা বলেছিলেন, ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, যে এই সময়টাতে, এই প্যান্ডেমিকের সময়টাতে বহু মানুষ
ভোট দিতে এসেছেন যে এটাই অনেক বড় কথা, কিন্তু তারা মুখোশ করেছেন। কে সত্যি কথা বলেছেন আর কে মিথ্যে কথা বলেছেন সেটা বোঝা যাচ্ছে না ঠিক। কিন্তু একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে একটা বিশাল বড় চিন্তার বিষয় ছিল এইরকম একটা সিচুয়েশনে, এই করোনা আবহের মধ্যে এত বড় একটা নির্বাচন, প্রায় 7,30,00,000 ভোটার তারা ভোট দিয়েছেন, এটাই একটা বিশাল ব্যাপার। এবং বিহারের জনগণকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে এইরকম একটি মহাযজ্ঞে তারা সামিল হলেন। কি হলো না হলো, কে বিপুল ভোটে জয়ী হলো বা কে গোহারা হারলো, সেটা তো কালকের পরেই বোঝা যাবে। কিন্তু আরো 5 বছরের জন্য কারা দায়িত্বে এলেন পাটলিপুত্রে। কিন্তু এই দায়িত্বে আসার বিষয়টিতে মুখোশ ছাড়াও আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিহারে হাতি কেনার একটা ব্যাপার আছে না, ট্রেন্ড আছে না। ঘোড়া কেনা বেচা বদলে কি এবার হাতি কেনা বেচা হতে পারে? ত্রিশঙ্কু হতে পারে? হান পার্লামেন্ট হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে রাজা? হ্যাঁ, আচ্ছা দেখুন, শান্ত, একটা একটা খালি বলতে হচ্ছে, যেহেতু ইদানিং কালে আমি ওই একটু ডেটা নিয়ে নাড়াচড়া করছিলাম। একটা খুব ভালো সংবাদ তুমি যেটা বললে, মানুষ ভোট দিতে এসেছে ব্যাপকভাবে। এবং একই সঙ্গে বলে রাখা ভালো যে বিহারে কিন্তু কোভিড-19 সংক্রমণ বাড়েনি। কোভিড-19 সংক্রমণ সেটা নির্বাচন ঘোষণার পর থেকেও দেখা গেছে ক্রমান্বয়ে ফল করেছে, এবং এখনো সেটা একটা স্টেবল জায়গায় আছে। সে খুব কোনোভাবেই বাড়েনি, নির্বাচন কোনোভাবেই করোনা সংক্রমণটাকে বাড়ায়নি। মধ্যপ্রদেশও একই কেস। যাই হোক, আজকের সেটা আলোচনার ব্যাপার নয়। তবে যেটা আমি একটু একটু বলতে চাই, যে আর একটা, আমি নীলাদ্রিদা যে ভাষা যেভাবে বলছিলেন, তাতে ওনার যে কনফিডেন্স, সেটা আমার খুব ভালো লাগলো। এবং কনফিডেন্সটা থেকেই আমার মনে হলো যে একটু ওপিনিয়ন পোলের ডেটাগুলো একটু দেখি। আমি সেই ডেটাগুলো দেখছিলাম। শান্ত, একটা জায়গা আমার খুব লাগলো যে কিছু বিগ মিডিয়া হাউস, তারা কিন্তু এনডিএ কে খুব কম নাম্বার দিচ্ছে। যেমন ইন্ডিয়া টুডে দিচ্ছে 69 থেকে 90-র কাছাকাছি, সিএনএন নিউজ দিচ্ছে 55 এনডিএ কে দিচ্ছে। এবং সেখানে এমডিবি মহাগঠবন্ধন 180, 160 থেকে 180 পাচ্ছে। আবার যদি দেখি দৈনিক ভাস্কর, যেটা খুব পপুলার পেপার, দৈনিক ভাস্কর হিন্দিতে খুব পপুলার পেপার, সেখানে কিন্তু এনডিএ, তারা বলছে এনডিএ জিতবে 120 থেকে 127, এবং এমডিবি কে বলছে 71 থেকে 81। আবার টিভিএন ভারতবর্ষ, এটাও কিন্তু এনডিএ কে কিছুটা এগিয়ে রাখছে। নিউজ 10, সেখানেও কিন্তু ওই যে ম্যাসিভ, যেটা সিএনএন এবং ইন্ডিয়া টুডে বলছে ম্যাসিভ ডিক্লাইন, সেটা কিন্তু দেখাচ্ছে না। আমি জাস্ট নীলাদ্রিদার যে কারণটা বলছিলেন সেটা বলার জন্য এটা বললাম। এবারে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ত্রিশঙ্কু যদি ঘটে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এলজিপি, তারা তো দেখা যাচ্ছে তাদের বিরাট অ্যাম্বিশন রয়েছে, চিরাগে সে তো নতুন ভাবে দাঁড়িয়েছে, এবং আদার্স এলজিপি এবং আদার্স, তারাও কিন্তু খুব একটা কম যাচ্ছে না। আপনি যদি দৈনিক ভাস্করের এটা দেখেন, এলজিপি প্লাস আদার্স প্রায় 40-50টা পেয়ে যেতে পারে। এবং যদি তারা সেই ধরনের নাম্বার পেয়ে যায়, স্বাভাবিকভাবে কিং মেকার তাদের কিন্তু হওয়ার সুযোগটা আছে। যদিও সিএনএন বলেছে এলজিপি একটা সিটও পাবে না, এবং ইন্ডিয়া টুডে বলছে 3 থেকে 5টার বেশি পাবেই না। যাই হোক, আমরা যে প্রশ্নটা আপনি করলেন, গরু কেনা বেচা কি, গরুটা বলা যাবে না, পশ্চিমবঙ্গে যেরকম ধরনের এসে কেলেঙ্কারি বেরোচ্ছে, গরুটা আমি আর মাথায় হাতির কথা বললেন, হাতি, হ্যাঁ নিশ্চয়ই সেই জায়গায় কিন্তু চলে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে। এলজিপি বা অন্য জায়গায়, অন্য ভোটবন্ধনে যারা আছেন, তারা কিন্তু কোটিপতি হতে চলেছেন বলা যেতেই পারে। খুব সংক্ষেপে, আমাদের একদম সময় শেষ হয়ে আসছে, দেবাশিস নন্দীর কাছে চলে যাবো। হাতি কেনা বেচা হবে ত্রিশঙ্কু হলে? আমার মনে হচ্ছে সম্ভবত দেবাশিস নন্দীর শুনতে কোন রকম সমস্যা হচ্ছে। আমি একটু চন্দনদার কাছে যাবো। চন্দনদা, এই মুহূর্তে রণদীপ সিং এবং অবিনাশ পান্ডে, তাদের দুজনকে পাটনায় চলে যেতে হয়েছে। যদি কোন রকম বড় ডিসিশন নিতে হয় তাহলে যাতে নিতে পারে, তো সেক্ষেত্রে কি বলবো? সেটা রাজনৈতিক ডিসিশন। হাতি কেনা বেচার একটা আঙ্গিক তো আছেই সারা ভারতবর্ষের রাজনীতিতে, এবং আমরা জানি কার বা কে বা কিভাবে এটা করে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা সেটা হলো স্ট্রেট ম্যান্ডেট হবে,
এবং 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 খুব স্বাভাবিক অর্থে যদি একদম রাজনৈতিক অর্থে দেখা যায়, হাতি কেনাবেচার আগেও একটা পার্সপেক্টিভ বা আকৃতি তৈরি হয়ে গেছে। সেটা হলো যে প্রসঙ্গে আমরা আনছি চিরাগ পাসওয়ান, উপেন্দ্রজি এবং এলজিপি, এদের প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য, সেটা হলো নীতিশ কুমারের ডিফিট। সুতরাং এটা নির্বাচনের লড়াইয়ের মূল আঙ্গিকটাও কিন্তু তাই। সুতরাং একটি জায়গাতে ভেরি ক্লিয়ার মেসেজ, সেটা হলো মহাগঠবন্ধন আমার ধারণা ক্ষমতায় আসছেন, এবং সেক্ষেত্রে যদি কোনো সম্ভাবনার তত্ত্ব তৈরিও হয়, তাহলে যারা যারা ছোট ছোট দল যারা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, তারাও এই মহাগঠবন্ধনের সাথেই থাকবেন। সম্ভবত এর জন্য হাতি বা ঘোড়া বেচার দরকার পড়বে। বেশ, আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব খুব সংক্ষেপে। না শান্তনু, আমি কোনো হাঙ্ক অ্যাসেম্বলির সম্ভাবনাই দেখছি না। খুব স্পষ্ট ভাবে যে দলই জিতুক 130-এর বেশি পেয়ে জিতবে। এবং সাম্প্রতিক যে নির্বাচনে আমার মনে হয় ভোটাররাও সচেতন হয়ে গেছেন, যে দলের জেতার সম্ভাবনা নেই তাকে তারা ভোট দেন না। সাম্প্রতিক অতীতে যেমন দেখেছি যে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম জোট প্রায় ইরেলিভেন্ট হয়ে গেছে। তার ইরেলিভেন্ট হওয়ার কারণটা হচ্ছে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। 2019-এর নির্বাচনের কথা বলছি। মানুষ ভোট নষ্ট করতে চান না, এই সচেতনতাটা ভোটারদের আছে। হয় জেডিইউ জিতবে, বিজেপি জোট জিতবে, নয়তো আরজেডি জোট জিতবে, এবং যারা জিতবে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে জিতবে। এই কনফিডেন্সটা ভোটারদের ওপর আমার আছে, এবং আমি এখনো বলছি আমার মনে হয় কিন্তু জেডিইউ বিজেপি কম্বাইনে জিততে চলেছে। বেশ, আমি দেবাশিস নন্দীর কাছে আরো একবার আসার চেষ্টা করবো। দেবাশিস নন্দী, শুনতে পাচ্ছেন? হাং পার্লামেন্ট হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি? আমার মনে হয় নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। যাই হোক, একটা ছোট গল্প বলি, সেটা হচ্ছে কুঁয়ার সিং এর কথা নিশ্চয়ই ভুলে যাননি। বিহারের একজন বিখ্যাত মানুষ। তিনি শেষ বয়সে তাঁরই এক যিনি, যাকে তিনি খুব পছন্দ করতেন আর কি, এরকম একজন মহিলা, ভেঙে বললাম না, তো তিনি বলেছিলেন যে হাতি কেন কুঁয়ারজি। তো কুঁয়ারজি তো হাতি কিনেছিলেন, কিন্তু তারপর তার মৃত্যু হয়। জানেন আপনারা, লড়াই লড়তে গিয়ে, লড়াকু মানুষ ছিলেন, সংগ্রামী মানুষ ছিলেন, ইংরেজের বিরুদ্ধে লড়তে গিয়ে তার হাত গ্যাংগ্রিন হয়ে যায় এবং তারপর তার মৃত্যু হয়। তো এই হাতি কেনা বেচা হবে কিনা, নাকি কেউ গোহারা হারবে অথবা কেউ বিপুল ভোটে জিতবে, সেটা দেখতে হলে আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে। পাটলিপুত্রের রায় আমরা আবারও আগামীকাল ফিরে আসবো। কি হলো শেষ পর্যন্ত বিহারে, সেটা দেখবার জন্য। রাজাগোপাল ধর চক্রবর্তী, ডক্টর দেবাশিস নন্দী, চন্দন ঘোষ চৌধুরী এবং নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং আপনাদেরও ধন্যবাদ। পাটলিপুত্রের রায় এই পর্যন্ত। নমস্কার। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।